আজ মে উপর আসমান নিচে গানটার সঙ্গে না এখন খুব মিল পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আন্দামান ব্লগ পার্ট 2 নিয়ে আপনাদের কাছে হাজির। সাদা পেজা তুলোর মতো মেঘের মধ্যে দিয়ে ভেসে বেড়াতে ভালো লাগলেও আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে দিয়ে একটু বাদেই ফ্লাইটে অ্যানাউন্স হলো ফ্লাইটে জার্কিং হতে পারে। যারা মাঝে মাঝে এয়ার ট্রাভেল করে তাদের কাছে এই জার্কিং কোনো অসুবিধে না হলেও যারা প্রথমবার জার্নি করছিলেন তাদের জন্য এটা দুঃস্বপ্নের মতো। দুঃস্বপ্নের মেঘ কাটতেই উকি দিল নীল জল। প্লেন এখন বঙ্গোপসাগরের উপরে। আর একটু সময়ের অপেক্ষা, তারপরেই হয়তো পৌঁছে যাব আন্দামান। টিকিট কাটার সময় একটা জিনিস অনেকেরই মনে হয়, কোন দিকে টিকিট কাটলে বেশি ভালো হয়, কোন উইন্ডো সিট থেকে বেস্ট ভিউটা পাওয়া যাবে, ডান দিকের নাকি বাঁ দিকের। এই সমস্যার সমাধানে আমরা হাজির, কারণ আমাদের কিছু লোকজন বসেছিল বাঁদিকের উইন্ডো সিটে, কিছু লোকজন ডান দিকে। তাই আমরা দুদিকের ভিউই আপনাদের দেখাবো। এবার আপনারা তখন ডিসাইড করে নেবেন কোন দিকের টিকিট কাটবেন। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যেতে আমরা ছিলাম বাঁদিকে। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা বাঁদিকের। আর এটা হলো ডান দিকের উইন্ডো থেকে ভিউ। এদিকটার দায়িত্বে রয়েছে মৌ আর দেবুদা। ডান দিক বাদিক বলে কোনো কথা নেই, যেদিকেই বসুন না কেন প্রকৃতির মনোময় পরিবেশ এবং নৈসর্গিক দৃশ্যপট আপনাকে অবশ্যই খুশি করবে। ফ্লাইটের ভেতর থেকে আন্দামানের সবুজ পরিবেশ, নীল সমুদ্র, ধূসর বীচ জানান দেবে দূষণযুক্ত পরিবেশ থেকে আপনি এখন সহস্র যোজন দূরে এবং একটি নৈসর্গিক প্রাকৃতিক ভালোবাসার সঙ্গে মেশার জন্য আপনি তৈরি। ফ্লাইট এখন ল্যান্ডিং এর মুহূর্তে, আর এই পুরো মুহূর্তটা ক্যামেরা বন্দি করার দায়িত্বে জেঠু মানে দেবুদার বাবা। গুড মর্নিং আন্দামান। ঘড়িতে সময় এখন 7:40। ঠিক টাইম মতো ফ্লাইট আমাদের ল্যান্ড করেই দিয়েছে আন্দামানের পবিত্র মাটিতে। এয়ারপোর্টে নেমে প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে সকলে ব্যাগ কোথায় আছে না আছে সেগুলো সব ভুলে গিয়ে সমস্ত মুহূর্ত মোবাইল বন্দি করতেই ব্যস্ত। ঠিক এই সময় দূর থেকে দৈববাণীর মতো একটি আওয়াজ ভেসে এলো যে এই এয়ারপোর্টে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, কারণ এই এয়ারপোর্ট টোটালটাই ডিফেন্স দ্বারা পরিচালিত হয়। এয়ারপোর্টের ভেতর থেকেই ফোন করে নিলাম আমাদের ট্যুর অপারেটর দাদাকে। তিনি বললেন তিনি অলরেডি গাড়ি নিয়ে হাজির। তাই এখন আমরা অপেক্ষা করছি আমাদের ব্যাগগুলো আসার। ব্যাগ এসে গেলেই আমরা বেরিয়ে পড়ব। এয়ারপোর্টের বাইরেও মুঠোবন্দি করা হলো কিছু মুহূর্ত। মানুষজন তো আমরা আর কম ছিলাম না, গুনে গুনে সেই 15 জন। তাই ট্যুর অপারেটরের দাদা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিলেন 17 সিটার ট্রাভেলার। সেই গাড়িতে উঠেই আমরা চললাম এখন হোটেলের পথে। আমাদের হোটেলটির নাম হোটেল গজ। এটা এয়ারপোর্ট থেকে খুব বেশি হলে 7 থেকে 8 মিনিটের দূরত্বে। রুমে ঢুকে আমরা সকলে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের লাঞ্চের টাইম বলা হলো দুপুর 12টা। প্রসঙ্গত বলে রাখি, আমরা গিয়েছিলাম রক অ্যান্ড সোর ট্রাভেল এজেন্সির সাথে।
ওনাদের কন্ট্যাক্টেই ছিল আমাদের 3 টাইমস মিল, তাই হোটেলেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। আন্দামান মানেই শুধু যে সমুদ্র তাও নয়, আসলে এখানে সমুদ্র এবং পাহাড়ের মিশেল রয়েছে। আর এই পাহাড়ের চড়াই উতরাই ভেঙেই লাঞ্চের পরে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল নেভাল মেরিন মিউজিয়াম বা সামুদ্রিকা। ভেতরে ঢোকার আগেই আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। ঘড়িতে সময় বেলা 1টা। এখানে প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন। আমাদের ট্যুর অপারেটর দাদা আগে থেকেই সবার জন্য টিকিট কেটে রেখেছিলেন। ভেতরে ঢুকতেই চোখে পড়ল এই বিশাল তিমির কঙ্কালের। মেরিন কর্তৃপক্ষ একে খুব যত্নের সহকারে সংরক্ষণ করেছিলেন। আর এদিকে আমাদের দেবু, ওনাকে তো আলাদা করে কিছু করতেই হবে। চলো, উনি এখন তিমির সঙ্গে হাতে হা মেলাবে। এরা এখন অনেক শিক্ষিত। ওই দেখুন, দেবু এখন পপাই দ্য সেলার ম্যান। এই মিউজিয়ামে রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জের ইতিহাস, ভৌগোলিক তথ্য, আন্দামানের মানুষ, প্রত্নতত্ত্ব এবং সামুদ্রিক জীবন উপস্থাপন করে এমন নানা বিভাগ। সব মিলিয়ে এই মিউজিয়াম বর্তমান এবং অতীত প্রদর্শন করে। এখানে যে কক্ষে অ্যাকোয়ারিয়াম রয়েছে সেখানে প্যারট ফিশ থেকে শুরু করে বিরল এবং বিষাক্ত প্রজাতি স্টোনফিশ পর্যন্ত রয়েছে। রয়েছে ছোট বড় রং বেরঙের মাছ, এমনকি কিছু সামুদ্রিক প্রাণীও রয়েছে এখানে। এক এক করে সকলে মিলে ঘুরে দেখা হলো সমস্ত কক্ষ। তবে এখানে সব থেকে মজাদার ঘর হচ্ছে শেল এবং প্রবালের দুটো ঘর। সত্যি পৃথিবীতে যে এত ধরনের শেল এবং প্রবালের অস্তিত্ব থাকতে পারে তা আমাদের ভাবনারই বাইরে ছিল। মানে এত ধরনের কালেকশনস, এত ধরনের
কি আর বলবো, ভাষায় আসছে না। এত ধরনের তাদের যে সংরক্ষণ, তা সত্যি মানে অবাক করে দেওয়ার মতো। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, এত সাইজে এগুলো এত বড় যে সেগুলোর আকৃতি বোঝাতে গিয়ে মৌকেও মাঝখানে দাঁড় করাতে হলো, না হলে বোঝাই যাচ্ছিল না মৌ বড় না শেল বড়। আমার খুব ভালো লাগার জায়গা এই শেষ কক্ষটি, কারণ এটি দ্বীপের উপজাতীয় জীবন সম্পর্কে তথ্য সরবরাহ করে। এখানে গিয়ে জানতে পারলাম জারোয়া, সেন্টিনেলিস এদের সম্পর্কে অনেক অজানা তথ্য। এখনো কতজন জারোয়া রয়েছে, তারা কিভাবে তাদের দিন যাপন করে, তাদের কিছু কিছু ইনফরমেশন এখানে বেশ সুন্দর করে উপস্থাপন করা। সমস্ত ঘরগুলোর ছবি তুলতে তুলতেই আমরা পৌঁছে গেলাম ব্যারেন আইল্যান্ডের ঘরে। আসলে এখানে ব্যারেন আইল্যান্ডের সমস্ত তথ্যই খুব সুন্দর করে লেখা রয়েছে। এখানে দাঁড়িয়ে সবাই সবার মতো করে তথ্য সংগ্রহে ব্যস্ত। ব্যারেন আইল্যান্ডে যাওয়ার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে সেখানে আর যাওয়া হয়ে ওঠে। এটাই নাকি একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। এ কি, রেগে গেলে এদের মাথা থেকেও কি এমন অগ্নুৎপাত হয়? বাইরে বাগানে ছিল সেনাবাহিনীদের বিভিন্ন ধরনের মিসাইল। শেষমেশ পতিদেবও কামান দাগলেন। যাই হোক, সব মিলিয়ে আন্দামানের প্রথম স্পট কিন্তু আমাদের খুব ভালোই লাগলো। সঙ্গে নিলাম অনেক অজানা তথ্য এবং অনেক মন ভালো করা স্মৃতি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আন্দামানে কি কি করলাম জানতে পাশে থাকুন আমাদের।